আসসালামু আলাইকুম এভরিওয়ান, মেঘবালিকা ভালোবাসা গল্পের ৭৭ নাম্বার পার্ট নিয়ে চলে আসলাম। তো বেশি কথা না কইয়া চলুন গল্প শুরু করা যাক। জিসান সিনথিয়ার চাচাতো ভাই, ভুলে গিয়ে থাকলে মনে করিয়ে দিলাম। ফ্ল্যাগ ব্যাস কানে হেডফোন গুঁজে রিং চেয়ারে বসে চোখ বন্ধ করে অন্য জগতে বিচরণ করছে জিসান। অনেকগুলা দিন কেটে গেলেও সিনথিয়ার বিষয়টি ক্রমেই ধোঁয়াশা সৃষ্টি করেছে। কিডন্যাপ এর পরে অনেকগুলা দিন কেটে গিয়েছে, মেয়েটির কোনো খোঁজ খবরই নেই। চাচা চাচিও আজকাল বেশ উদাসীনী নিয়ে বিষয়টি নিয়ে। মেয়ের বাঁচা মরা তাদের কিছু আসে যায় নাকি? মনে হচ্ছে মেয়ের অপহরণকারীর শিকার নয়, যেন শ্বশুর বাড়িতে আরাম আয়েশ করে রেখে এসেছেন। ওইদিকে মোটা অঙ্কের টাকা 80% এখনো হাতে আসেনি, নতুন কোনো কল আসেনি। সবকিছু বিদঘুটে আর গুলাটে লাগছে। রকিং চেয়ারটা হালকা ধুলে মনের সাথে তালে ভাবছেই সিনথিয়া। জিসান এসব মরিচিকার পিছনে না ছুটে নিজের বিয়ের ওপর নজর দিলেও সুন্দর বইয়ের সাথে সময় কাটাতে পারত। আজকাল সিনথিয়ার মোটা অঙ্কের টাকাও নাকি নামকায়ন। জীবনটা আরাম আয়েসে চলে যেত, শুধু শুধু জীবনটাই ঝামেলার মধ্যে ফেলে দিয়ে এখন অযথা চিন্তায় মাথায় ক্ষয় যাচ্ছে। সজায় উচ্চ শব্দে চেঁচিয়ে উঠে কলিং বেল। চোখ মুখ শক্ত খুঁজে ফেলে জিসান, অতএব গলা নিচু করে ডাকে, মা কে এসেছে মনে হয়? আমি রান্না করছি বাবা, একটু তুমি উঠো। কান থেকে হেডফোন খুলে বিছানায় ছুঁড়ে মারে জিসান, চরম বিরক্ত নিয়ে উঠে আসে। দরজা খুলে চোখ গুল গুল করে ফেলে জিসান। আপনার নামে ওয়ার্নিং আছে, যেতে হবে। এরপর দুটো চেয়ারের মাঝখানে কয়েক হাত দূরত্ব, একটা চেয়ারে মাথা নিচু করে চুপচাপ বসে আছে জিসান। অপর পাশে লেনদেনের চেয়ারে শরীর টান করে বসে আছে ইফরাত। জিসানের মিনমিন গলা, বিশ্বাস করুন আমি এসবের কিচ্ছু জানি না। মিথ্যার আওয়াজে ইফরাদের হিমশীতল মেজাজ আগুনের ন্যায় উত্তপ ক্রমে। তার ক্রমে গলায় আওয়াজের প্রমর স্বভাব। তাহলে মিস সিনথিয়া ইবনের রুমের ছাদ থেকে ফোন পাঠানো, তার অপরে হেডলাইনের আউটস, নজরদারি, কলপ্রিটিং এর কাছে তথ্য প্রেরণ কি করেছেন আপনি? এগুলো কে করেছে স্যার? আমি তো ওকে ভালোবাসতাম, ট্রাস্ট মি। ও কিডন্যাপ হওয়ার আগে আমাদের বিয়ের কথা চলছিল। ওর বাবাকে জিজ্ঞাসা করুন। ইফরাদের ঠান্ডা মস্তিষ্ক টকবক করে ফুটতে থাকে। রক্তচক্ষে তাকায় জিসানের দিকে। 6টা কামড়ের কয়দিনই হসপিটালে থাকতে হয়েছে মনে আছে। এখন কথায় হৃদটা আকণ্ঠের দুর্বল গতিতে কাঁপতে থাকে জিসানের। পুরনো ভরদৃশ্য চোখে ভেসে উঠছে, চোখ তুলে তাকায় ইফরাদের দিকে। তাদের চাউনি ভেসে ওঠার ডাল ভাষা জিসানের ভিতরে উঠতে উঠে জল। তাহলে সে রাত কে ছিল মুখোশের আড়ালে? সত্যিই কোনো যন্ত্র নাকি রিভিস? আর রিভিস যদি হয় তাহলে কি কিশোরের কণ্ঠের সুর? ইফরাত বলে ওঠে, জাস্ট ওয়েট অ্যান্ড সি। অনেক হিসেব পাকে বর্তমান। এইটুকু দৃশ্য সচরণ করে রাফসানের প্রতি আরো কঠিন হয় ইফরাত। পা ধরে থাকা রাফসানকে কটখন করে বলে, নিজের স্বার্থের জন্য নিজের বোনকে ইউজ করেছেন মিস্টার রাফসান। আপনার বোন ছোটবেলায় ওই জিসানের কাছে আডমিস হয়েছে, আপনার বোন রাফির কাছে প্রতারিত হয়েছে। জিসানের বিষয়টা আপনার অজানা, কিন্তু রাফি ওর বিষয়টা আপনি জানতেন। এরপরেও শুধু প্রতিশোধের নেশায় আপনি নিজের বোনকে ইউজ করেছেন। সে রাতে যদি ঠিক সময় আমি না আসতাম, আপনার বোনের কি হতো? আপনার কাছে আপনার মেয়ে কতটুকু সেফ মিস্টার রাফসান? আমি ভালোবাসাহীন মানুষের পায়ের তলা থেকে বড় হয়েছে। আমার হৃদয়ে যে কষ্ট আছে ওইটা আপনি বুঝবেন না স্যার। আমার ছোট্ট একটা সুখের নির্ভেঙে কতগুলা টুকরো হয়েছে। ছিন্ন বিচ্ছিন্ন আমার জীবন। প্রতিশোধের নেশায় আমি পাগল হয়ে গিয়েছিলাম। সিনথিয়াকে আমি তো কাছে পেয়েও পাইনি, সামনাসামনি দেখেও দেখা হয়নি। প্রতিশোধের নেশায় আমি যাই করি। আমি আমার বোনকে ফুল সেট দিয়েছি। চট্টগ্রামে যাওয়ার পথে সারা রাস্তা জুড়ে সবাইকে মেরেছি। ওর ওপর ফুলের টুকাও আমি পড়তে দিইনি। ও যখন আমার কাছে ছিল ওকে আমি আগলে রেখেছি। ও যত কাছাকাছি থেকেছে আমি তত ভালোবাসা অনুভব করেছি, টান অনুভব করেছি। কাছে না পেলেও কি করে বুঝবো বোন মেয়ে এদের ভালোবাসা কেমন হয়? পা ছাড়ুন, আই হ্যাভ টু গো। ভাড়া বাসায় একটা বড় সড়ো রুমে ফ্লোটিং বিছানায় বসিয়েছে তিথি। শিশির ওয়াশরুম থেকে উকি দিয়ে বলে, কল আসলে ধরো না ওকে। সিনথিয়া তিথি গোছালো মাথা নাড়ে, এরপরই ফোন টাইপ করে। আই রিমি কি অবস্থা রে? আলহামদুলিল্লাহ। আন্টির কি অবস্থা? আগে থেকে নর্মাল না, আগে থেকে সব আরো কমপ্লিটেড, খুব প্র্যাকটিক্যাল। আন্টি একটু বোঝার উচিত, ওনার জায়গা থেকে উনি ঠিক আছেন। ওই যে একটা বড় সড়ো ফ্ল্যাট করে বসে আছে। আমার জীবন তো এখন কমপ্লিটেড, তাই না? এই জীবনে ফিউচার কি? আমার কি হবে? এই বাচ্চাটা কি হবে? সুখের একটা আস্ত জীবন খুব সহজেই পার হয়, কিন্তু আমার এই ভুলের পুরো জীবন কি মর্ষ হবে? আমার জন্য পুরো পরিবারকে সাফাত করতে হচ্ছে। আমার জন্য আমার মা সবসময় সকলের কথা শুনে। বাজারের পাশে ফ্ল্যাট, আন্টিরা সবাই কথা শোনায়, সবাই সি করে, ধৈর্য ধরো, সব ঠিক হয়ে যাবে। কিছুই ঠিক হবে না। আর শুধু মানিয়ে নিয়ে
নিয়ে বেঁচে থাকতে হবে। অনেক দুলা দিন হয়ে গিয়েছে, তোদের দেখি না, কেউ খোঁজ নেয় না। জীবন কত অদ্ভুত। একসময় এক সারা ছাড়া চলতেই পারতাম না, একদিন দেখা না হলে পাগল হয়ে যেতাম। আর এখন কত দূরত্ব। সিনথিয়াও কল ধরে না। সিনথিয়ার বিষয়ে শেয়ার করার পুরো জিজ্ঞাসা থাকার তিথি পুরো বিষয়টা লুকিয়ে যায়। তবে নিজের জীবনে সুখের খবরটা তো দিতেই চাই তিথি। কিন্তু যদি মন খারাপ হয়, যদি রিমি ভাবে তার জীবনটাই শুধু এমন কষ্টের, সে কথা ভেবেই আর কিছুই বলা হয়ে ওঠে না। তোকে একটা কথা বলবো রিমা। হ্যাঁ শিওর বল। অনেক কিছু তোকে বলা হয়নি, তোর মানসিক অবস্থা ছিল না তাই। কোনো প্রবলেমে পড়েছিস? না, আমার জীবন অন্ধকার কেটে একটুখানি আলোর দেখা মিলেছে। আমি বিয়ে করেছি। সত্যি? কখন? কে সে? শিশির ভাইয়া ছিল না? ও মাই গড, তোর মামু মামি ওনাকে কি করে ম্যানেজ করলি? মেনে নেইনি রে। তাহলে ভাড়া বাসায় থাকছে, ব্যাপার না। পার্টনার ভালো হলে একদিন সবাই মেনে নেয়, শুধু আমার মতো কপাল পুরো আর কেউ না হোক। মানুষটা সত্যিই খুব ভালো, আমাকে খুব সাপোর্ট দিয়েছে। নজর না লাগুক, ভালো মুহূর্তগুলো কারোর সাথে শেয়ার করবি না, আমার সাথেও না। তোর খারাপ লাগছে? আমি অনেক খুশি হয়েছি, অনেক কষ্ট পেয়েছিস জীবনে, তোর মাথার উপর একটু ছায়ার প্রয়োজন ছিল। আর আমার আত্মা থেকে বলছি, আমার খুব শান্তি লাগছে। তবে কোনো ভালো মোমেন্ট কখনোই শেয়ার করিস না, যদি নজর লেগে যায়। একদিন দেখা করবি ইনশাল্লাহ। সিনথিয়াকে বলে রাখিস। ওকে। ফোন রাখতেই শিশিরের ফোন বেজে ওঠে। ফোনের স্ক্রিনে ভেসে ওঠে কলিং মা। তিথি ঠোঁটের হাসি রেখে ফুটে। ভুল বসে শিশিরের করা নিষেধ। ফোন ধরেই সালাম দেয়, তারপর বলে কেমন আছো? মার্জিনা বেগমের মাথায় যেন আকাশ ফেটে বাস পড়ে। চেঁচিয়ে উঠে মার্জিনা বেগম, জীবনটা তছনছ করে দিয়ে তোর শান্তি নেই? তোর মা আমার ভাই আমার জীবন খেললো, তোকে রেখে গেল আমার ছেলের মাথায় খেতে। সব শেষ করে দিলে একটু সজা সহজ না হয় আমার প্রতি। ফোন রাখ, তোর গলা শুনলেও আমার দিন খারাপ হয়। ফোন কেটে দেয় মার্জিনা বেগম। শিশির রুমে প্রবেশ করে। তিথি থতমত মুখে দেখেই বলে, বারণ করেছিলাম তবুও শুনছিস না। এখন সারাদিন মন খারাপ করে থাক, একটা তো অপেক্ষা কর। একটা দিন মা নিজেই নিতে আসবে দেখিস। পশ্চিম আকাশে তেজি সূর্যটা ডুবে গিয়েছে ঢুলতে ঢুলতে। সুবিশার আকাশ ধূসর মেঘে উদ্দাসিত। ইফরাত বাসায় ফিরেছে মিনিট পাঁচেক। গম্ভীর থতমতে পরিবেশ, তেজি মুখটায় সন্দেশ নেই। চুপচাপ বসে আছে বিছানায়। ধোয়া ওঠা চায়ের কাপটার দিকে তার নজর নেই। অদল ভাবনায় তলিয়ে যাচ্ছে বারবার। কক্ষের এদিক সেদিকে ঘুরে ঘুরে পর্যবেক্ষণ করছে সিনথিয়া। না, কেমন যেন ঘুর লাগছে। সবকিছু ঠিক আছে তো? ধীর পায়ে এগিয়ে ইফরাদের পাশে দাঁড়ায় সিনথিয়া। নরম হাতটা ইফরাদের অবাধ্য গরম রঙা কপালে ছুঁয়ে চুল গুলো সরিয়ে দিয়ে ধীর গলায় বলে, কিছু হয়েছে? চোখ ফিরে কমল নারীর কোমল চাউনিতে তাকায় ইফরাত। সে চোখে শুধু জানা ইচ্ছা। চোখ ফিরিয়ে নেয় ইফরাত। টেবিলের ওপর ছোট্ট ট্রে থেকে কফির মগটা তুলে নেয়। কফির মগে গাঢ় চমুক দিয়ে ধীর গলায় বলে, টুম্পা কোথায়? আপুর কাছে। একে একটু আমার কাছে দাও, এনে দাও। ফির প্রশ্নে করার সাহস সিনথিয়ার শরীরে নেই। এই মুহূর্তে দাঁড়িয়ে তার মনে হচ্ছে আসলেই ভালোবাসার আগলে রাখার যতটুকু তার নেই। মানুষের ভিতরে কি চলছে, কিভাবে কথা বলতে হবে, কি করে কথা জিজ্ঞাসা করতে হয়, কি করে জোর করতে হয়, সেই শক্তিটুকু তার নেই। আর সে পাথরের মূর্তি যখন যতটুকু ইচ্ছা ততটুকু নিয়েই সমস্ত। সিনথিয়া এক পা ফেলে আবারও পিছনে ঘুরে দাঁড়ায়। ইফরাদের চোখে চোখ রেখেই পাথরের মূর্তির মতো দাঁড়ায়। মনের সাথে দ্বিধাদ্বন্দ্বের দেওয়াল চুটকে ধীর গলায় বলে, আপনার কি মন খারাপ? কিছু হয়েছে? আমাকে বলা যাবে না? নাথিং সিরিয়াস, আজকে অন্যরকম লাগছে। ইফরাত চোখ ফিরিয়ে বলে, টায়ার্ড লাগছে। আমি তো আপনাকে কত খারাপ সিচুয়েশনে ফেস করে দেখেছি, তখন তো এমন লাগেনি। আজ একটু বেশি অন্যরকম লাগছে। আমাকে বলা যায় না প্লিজ? কিছু হয়েছে? কিছু হয়নি। 5 মিনিট আমি একটু বসি আপনার পাশে? শিওর। বিছানার পাশে অল্প একটু ফাঁকা জায়গায় বসে সিনথিয়া। ইফরাদের নির্ভুপ চোখ দুটোকে পড়ার ব্যর্থ চেষ্টা চালায় সিনথিয়া। মুখে যতই বলুক, তার শ্রেষ্ঠ ইন্দ্রি তাকে তাড়া দিয়ে বেড়াচ্ছে। সুস্থ কঠিন রিনি রিনি শব্দে সিনথিয়া বলে, প্রত্যেক দিন ফিরে আপনি আগে ফ্রেশ হন, আজ গোসল করলেন না, আবার কফির মগের দিকে ফিরেও দেখলেন না। নরম চোখে তাকায় ইফরাত। নিগুড় কণ্ঠের সুরে তখনও একই বলে, একটু টায়ার্ড। আপনি আমার বুকে হাত রেখে দেখতে পারি? কম্পন, হৃদয়ের কম্পন অদৃশ্য হয়ে আজ। কি দেখবে তুমি? তড়ি গতিতে উতাল হয়ে জিজ্ঞাসা করে সিনথিয়া, কি হয়েছে বলুন না, খুব অশান্ত লাগছে। কিছু হয়নি,
বলবে না তো? তাই তো? আপনার নিঘুর গলার সুর, চোখের ভাষা বুঝতে পারি না বলে কি এতটাই অন্ধ আমি? আপনার হৃদয়, আপনার চোখ কি এতক্ষণই ক্ষমতাহীন? বলে দ্রুত পায়ে বাইরে বেরিয়ে যায় সিনথিয়া। ইফরাত ইন্টারনাল সিলিং এর দিকে তাকিয়ে চোখ মেলে শরীর এড়িয়ে দেয় বিছানায়। যে দাবানলে তার হৃদয় পুড়ে অঙ্গার, প্রতি মুহূর্তে যন্ত্রণা তাকে জাতাকল করে পিষে চলছে। সে যন্ত্রণায় মুক্তি কোথায়? এই যন্ত্রণা কতকাল বয়ে বেড়াতে হবে? জীবন মৃত্যু নিঃসঙ্গে যে খেলা শুরু হয়েছিল, সেই অশুভ পাতার বিনাশ করতে ভালোবাসায় মায়া যে বাঁধন নিজের হাতে নিজের অজান্তে শেষ করেছে, সেইটুকু তার জীবনে বয়ে বেড়াতে হবে। অপরাধীকে শান্তি, কঠোর শাস্তি দেওয়ার করাতে তার হৃদয়ের কিঞ্চি ব্যথাও হয় না, এমনিকি নিজের রক্তের মানুষের ক্ষেত্রেও না। বিশ্বাসঘাতক অপরাধীর ক্ষেত্রে সে পাথর। কিন্তু মায়ের মৃত্যুর সন্তানের হাতে এই কঠিন সত্য বয়ে বেড়াতে ওই হৃদস্পন পাথরের হৃদয়টা কেঁপে উঠছে বারবার। মামাই আসবো? কি আছে ওই কথায়? পৃথিবীর সমস্ত মিষ্টি একসাথে জোর করলেও মনে হয় এত মিষ্টি লাগবে না যতটা মিষ্টি ওই ছোট্ট বাচ্চাটার ডাকে। ইফরাত সকল যন্ত্রটাকে ধরে ঠেলে দুই হাত বাড়িয়ে হৃদয়ের গহীন থেকে লম্বা করে ডাকে, মা। ছোট্ট মিষ্টি পরীটা একচোটে বন্য হরিণের মতো লাফিয়ে লাফিয়ে ইফরাতের হাতের দুটোর অপর ভর করে কুলে উঠে বসে। দরজায় মূর্তির মতো ন্যায় দাঁড়িয়ে থেকে দুটো প্রাণের আদর ভালোবাসার সাক্ষাৎ হয়। ছোট্ট মিষ্টি পরীটাকে বুকের ওপর নিয়ে গাঢ় বাঁধনে আগলে নেয়। ছোট্ট দেহটার পিঠে আদুরি চাপড় দিয়ে ইফরাত ক্ষণে ক্ষণে ডেকে ওঠে, মা। ছোট্ট প্রাণটা ভালোবাসার ছোট্ট নীড় জড়িয়ে ইফরাতের ডাকে সাড়া দেয়। ইফরাত আবারও ডাকে, ও মা। মা। মা, মা, ও মা। তোমার কি হয়েছে মামাই? কিছু না মামা। আজকের গল্পটি এ পর্যন্ত শেষ হয়ে গেল। পরবর্তী পার্ট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।